আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। এক মুসলিম নববধূ তার বিয়ের রাতে হঠাৎ তার ঘর থেকে বেরিয়ে এলো এবং চিৎকার করতে শুরু করল। তার সমস্ত পোশাক ছিঁড়ে ফেলা হয়েছিল। যখন বরের মা তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে, বর মাথা নিচু করে এমন কিছু বলল যা সব অতিথিকে হতবাক করে দিল। বর বলল সে এবং তার বন্ধুরা নববধূর সঙ্গে কিছু করেছে। সেই ঘরে কি ঘটেছিল? এই গল্পের পিছনে বড় রহস্য কি? দয়া করে এই আশ্চর্যজনক গল্পের শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। তবে গল্প চালিয়ে যাওয়ার আগে প্রিয় দর্শক, আমাদের ভিডিওতে লাইক দিয়ে এবং মন্তব্যে আমিন লিখে সমর্থন করুন। আমি এই গল্পটি আমার ভাইয়ের অর্থাৎ বরের বোনের দৃষ্টিকোণ থেকে বলছি। আমি ক্লান্ত এবং বিধ্বস্ত ছিলাম। আমি সবে আমার ঘরে ফিরেছিলাম এবং ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম। হঠাৎ একটা উচ্চ শব্দ শুনলাম। আমি ভয় পেয়ে গেলাম, কারণ বাড়িটি অতিথিতে ভরা ছিল এবং আমি জানতাম না মাঝরাতে কি হয়েছে। তারপর আমি পশুর মতো কান্নার মতো শব্দ শুনতে পেলাম। মাত্র কিছুক্ষণ আগে আমরা আমাদের নববধূকে বিয়ের মিছিলের সঙ্গে বাড়িতে নিয়ে এসেছিলাম। সেদিন ছিল আমার ভাইয়ের বিয়ের দিন। বিয়ের অনুষ্ঠান শেষ হবার পর আমি অবশেষে আমার ঘরে বিশ্রাম নিতে ফিরেছিলাম, কিন্তু সেই শব্দগুলো আমার শরীর থেকে যেন আমার আত্মা বের করে দিচ্ছিল। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে দেখি নতুন নববধূ হলের মাঝখানে দাঁড়িয়ে আছে, অদ্ভুত এবং ভয়ঙ্কর চেহারায়। তার মাথায় কোনো ওড়না ছিল না, পোশাকের প্রতি কোনো যত্ন ছিল না। তিনি এখনও বিয়ের পোশাক এবং গলায় গয়না পরেছিলেন। আমি এবং আমার মা তাকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু তিনি নিয়ন্ত্রণের বাইরে ছিলেন, যেন তিনি স্নায়বিক ভাঙনে বা খিঁচুনিতে আক্রান্ত হয়েছেন। তার কণ্ঠ আকাশে পৌঁছে যাচ্ছিল। সব অতিথি তাদের ঘর থেকে বেরিয়ে এসে নববধূর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। কেউ বুঝতে পারছিল না কি হয়েছে। আমার ভাই ঘর থেকে নববধূর পিছনে বেরিয়ে এলো। তার অবস্থা খারাপ ছিল, কলার খোলা, চুল এলোমেলো। তিনি নীরব দাঁড়িয়েছিলেন, মাথা নিচু করে, যেন একজন চোর। তিনি নববধূকে শান্ত করার চেষ্টা করলেন না বা কিছু বোঝানোর জন্য কিছু বললেন না। কেউ জানত না নববধূকে হঠাৎ কি হয়েছে। আমার ভাইয়ের মুখ লজ্জায় এবং ভয়ে লাল হয়ে গিয়েছিল। আমরা জানতাম না সেই ঘরে আধা ঘন্টার মধ্যে কি ঘটেছিল যে নববধূ এই অবস্থায় পৌঁছে গেছে। আমার মায়ের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। এত অতিথির সামনে আমরা সবচেয়ে লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং নববধূর চিৎকার থামল না, আমি তার কাছে গিয়ে তাকে ধরে ঝাঁকিয়ে বললাম, বোন, আল্লাহর দোহাই থামো। তার দিকে তাকিয়ে আমি অদ্ভুত ভয়ে আচ্ছন্ন হয়ে গেলাম। তার মেকআপ কান্নার পানিতে ধোয়া গিয়েছিল এবং তার চেহারা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। হঠাৎ তিনি আমার বাহুতে ঝুঁকে পড়লেন। আমি তাকে ভরার চেষ্টা করলাম, কিন্তু তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আমার ভাই দ্রুত এগিয়ে এসে তাকে ধরে নিয়ে গেল। নববধূ জ্ঞান হারানোর সঙ্গে সঙ্গে ভারী নীরবতা ছেয়ে গেল। আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে অন্তত এই দৃশ্য শেষ হয়েছে, কিন্তু আমি জানতাম না যে এই দৃশ্য এখন থেকে প্রতি রাতে আমাদের বাড়ির অলঙ্কার হয়ে উঠবে। আমার ভাই নববধূকে ঘরে নিয়ে গেল, কিন্তু সব অতিথি হতবাক হয়ে দাঁড়িয়েছিল। তারা জানতে চাইছিল এত অল্প সময়ে নববধূর কি হয়েছে। কেউ বলল তার ওপর ভূতের আছর হয়েছে, কেউ বলল তাকে নজর লেগেছে, কেউ বলল তিনি স্নায়বিক ভাঙনে ভুগছেন, আরেকজন বলল হয়তো বর তার সঙ্গে কিছু করেছে, কিন্তু সত্য কেউ জানত না। আমার মা যখন দেখলেন প্রশ্ন বেড়ে যাচ্ছে, তিনি দ্রুত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বললেন, নববধূ এখনও ছোট, সঠিকভাবে আচরণ করতে জানে না। হয়তো সে তার পরিবারের জন্য মন খারাপ করছে। আজকাল মেয়েরা তাদের বাবা মায়ের খুব কাছের হয়। সম্ভবত ১-২ দিন পর তার অবস্থা ভালো হয়ে যাবে। কিন্তু মায়ের কথায় কেউ সন্তুষ্ট হল না। সবাই তাদের জায়গায় ফিরে গেল। যে জায়গাটি কিছুক্ষণ আগে আনন্দে ভরেছিল, এখন সেখানে দুঃখ আর বিষাদ ছড়িয়ে পড়ল। আমি জানতাম সবাই নববধূ এবং ঘটনা নিয়ে কথা বলছে। এই দৃশ্য দেখে আমার মায়ের মুখ দুঃখে ভারী হয়ে গেল। যাই হোক, অতিথিরা চলে যাওয়ার পর আমার মা আমার ভাইয়ের পিছনে ঘরে ঢুকলেন। আমিও তাদের সঙ্গে গেলাম, কারণ আমি নববধূর জন্য উদ্বিগ্ন ছিলাম। আমি জানতাম না তার কি হয়েছে। মাত্র কিছুক্ষণ আগে সে ঠিক ছিল এবং আমি তাকে ঘরে বসিয়েছিলাম। আমি প্রচণ্ড উদ্বেগ বোধ করছিলাম। আমি এবং মা ঘরে ঢুকে দেখি নববধূ বিছানায় জ্ঞান হারিয়ে পড়ে আছে এবং বারান্দার দরজা খোলা। আমাদের বাড়ি নিচতলায় এবং বারান্দার দরজা সরাসরি উঠানে যায়। মা রাগে আমার ভাইয়ের দিকে ফিরে বললেন,
মাঝরাতেই হট্টগোল কি? তুমি এবং তোমার স্ত্রী আমাকে পরিবারের সামনে লজ্জায় ফেলেছ। আমরা এখন কারও মুখোমুখি হতে পারব না। কি হয়েছে? তিনি এত জোরে চিৎকার করলেন যে বাড়ি কেঁপে উঠল। তুমি এই মেয়েকে কি বলেছ বা কি ভুল করেছ, নাকি সে পাগল? আমার ভাই তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল এবং মায়ের কোনো কথার উত্তর দিল না। মার আগে আবার জিজ্ঞাসা করলেন, বল মাহমুদ, ঘরে কি হয়েছে যে এই মেয়ে এই অবস্থায় পৌঁছেছে? তোমাদের মধ্যে কি হয়েছে? যখন মা আমার ভাইয়ের আচরণ দেখলেন, তিনি বলতে লাগলেন, তুমি কি সারা জীবন কাপুরুষার অকেজো থাকবে? যখন সে জেগে উঠবে তাকে বলে দাও যে বাড়িতে অতিথি আছে, নিজেকে সামলাতে হবে। আমি তোমার জায়গায় হলে তার হাত ধরে এখান থেকে বের করে দিতাম। তোমার জেদের কারণে আমরা পরিবারের সামনে লজ্জায় পড়েছি। শুধু তোমার এবং তোমার বোনের জেদের কারণে আমরা এই মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছি। কেউ জানে না তার প্রথম বিয়েতে কি সমস্যা হয়েছিল যে সে এত তাড়াতাড়ি তালাকপ্রাপ্ত হয়েছে, কিন্তু তুমি এবং তোমার বোন তাকে চেয়েছিলে। এখন তোমার বোনের কারণে তুমি চিরকাল এই পরিস্থিতি সহ্য করবে। মা রাগে ক্ষোভে ঘরে চলে গেলেন। আমি একা ঘরে রয়ে গেলাম আমার ভাইয়ের সঙ্গে। সে আমার দিকে ভীত প্রাণহীন দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি খুব ক্লান্ত, আমি শুধু বিশ্রাম করতে চাই। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম, নববধূ জেগে উঠলে কি হবে? তুমি কি তাকে এমন কিছু বলেছ যা তাকে উদ্বিগ্ন বা বিরক্ত করেছে? সে কি জেগে উঠে আবার হট্টগোল শুরু করবে? আমার ভাই উত্তর দিল, স্বামী স্ত্রীর মধ্যে কি হয় তার নিয়ে তোমার কি? চিন্তা করো না, কিছু হবে না। যা হওয়ার তা হয়ে গেছে। তুমিও ক্লান্ত, বিশ্রাম করো। আমার ভাইয়ের আচরণ অদ্ভুত এবং ঠান্ডা ছিল। তার কথা শুনে আমি আমার ঘরে ফিরে গেলাম, কিন্তু ক্লান্তি বা ঘুম কোনোটাই ছিল না। নববধূর ছবি আমার মন থেকে এক মুহূর্তের জন্য সরছিল না। মাঝরাতে কি ঘটেছিল যে আমরা পরিবারের সামনে লজ্জায় পড়লাম? সেই রাতে বারান্দার দরজা কেন খোলা ছিল? আমি জানতাম আমার মায়ের রাগ সহজে শান্ত হবে না, কারণ তিনি শুরু থেকেই এই বিয়ের বিরোধিতা করেছিলেন। কারণ এটা শুধু আমার ভাইয়ের বিয়ে ছিল না, নববধূ ছিল আমার স্বামীর বোনও। আমার ভাইয়ের ইচ্ছার কারণে আমাকে এই বিয়েতে রাজি হতে হয়েছিল। আমার এবং আমার স্বামী উসমানের বাগদানের দিনে আমার ভাই প্রথমবার খাদিজাকে দেখেছিল এবং সেই দিনই বলেছিল যে সে তার সঙ্গে বিয়ে করতে চায়। আমি তাকে বলেছিলাম যে খাদিজা তালাকপ্রাপ্ত, তার প্রথম বিয়ের রাতেই তালাক হয়ে গিয়েছিল। কিন্তু আমার ভাই তার প্রতি এতটাই মুগ্ধ ছিল যে সে তার সিদ্ধান্তে অটল থাকল এবং বলল, যদি বিয়ে করে তবে শুধু খাদিজাকেই করবে। আমি খাদিজার সম্পর্কে সবার কাছে জিজ্ঞাসা করলাম, অনেক প্রশংসা শুনলাম, কিন্তু কেউ জানত না কেন তার তালাক হয়েছিল। খাদিজা শুধু তরুণী এবং প্রাণবন্তও ছিল না, বাড়ির কাজও পারদর্শী ছিল। আমি নিজের চোখে এটা দেখেছি, কিন্তু তার তালাকের কারণ কেউ জানত না। যখন আমার মা জানলেন আমার ভাই খাদিজাকে ভালোবাসে, তিনি কঠোরভাবে এই বিয়ের বিরোধিতা করলেন। তিনি বললেন, যদি খাদিজা বাড়িতে ভালোভাবে আচরণ না করতে পারে তবে এটা আমার এবং আমার ভাইয়ের সম্পর্কের ওপর প্রভাব ফেলবে এবং এভাবে সব সম্পর্ক ভেঙে পড়বে। আমার ভাই তাকে বোঝাল যে এমন কিছু হবে না। আমি এবং আমার ভাই তাকে চাপ দিয়ে রাজি করালাম। আমি চাইনি আমার কারণে আমার ভাই বিরক্ত হোক, কিন্তু আমি জানতাম না যে আমি এমন একটি ভুল সিদ্ধান্ত নিয়েছি যা অনেকের জীবন ধ্বংস করে দেবে। এই চিন্তায় ডুবে থাকার সময় আমার ফোন বেজে উঠল। আমি তৎক্ষণাৎ উত্তর দিলাম। উসমান খাদিজার কথা জিজ্ঞাসা করতে লাগল। সে বলল, সে কি ঘুমাচ্ছে? তার কণ্ঠে মনে হলো যেন সে তার বোনের অবস্থা সম্পর্কে কিছু জানে। অজান্তেই আমার কণ্ঠ কঠোর হয়ে গেল এবং আমি তাকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সবকিছু বললাম। উসমান উদ্বিগ্ন হয়ে বলল, খাদিজা পাগল নয়, তার কোনো পাগলামি নেই। নিশ্চয়ই কিছু ঘটেছে যা তাকে বিরক্ত করেছে। তার তালাকের কারণে সে খুব কষ্ট পেয়েছে, তাই ছোটখাটো বিষয়েও সে বিরক্ত হয়ে যায়। তার এবং মাহমুদের মধ্যে কি কিছু হয়েছে? উসমানের প্রশ্ন আমাকে খুব রাগিয়ে দিল। খাদিজাকে সাহায্য করার বদলে সে ইঙ্গিত করছিল যে আমার ভাই দায়ী। আমি রাগে বললাম, আমার ভাই তোমার বোনকে ভালোবেসে বাড়িতে এনেছে। রাগে আমি ফোন বন্ধ করে দিলাম। আমার মায়ের কথা ঠিক ছিল, এই অগভীর সম্পর্ক সবকিছু ধ্বংস করে দিয়েছে। দুপুরের পর যখন আমি ঘর থেকে বের হলাম ততক্ষণে সব অতিথি তাদের বাড়ি ফিরে গিয়েছিল। আমি জানতাম না আমার ভাই কোথায় এবং নববধূ তার ঘরে ছিল। আমার মায়ের অবস্থা খারাপ ছিল, তিনি হলঘরে চুপচাপ বসেছিলেন। আমি গিয়ে তার পাশে বসলাম। তিনি বললেন, তোমার নববধূ উজাইয়া সকাল থেকে ঘর থেকে বের হয়নি, যাও দেখো সে কিছু খেতে চায় কিনা। আমি তৎক্ষণাৎ খাদিজার কাছে গেলাম। সে বিছানায় আঠার মতো লেগেছিল। আমাকে দেখেই তার চোখে পানি জমে গেল, যেন সে ভয় পেয়েছে।
আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম, খাদিজা, আমাদের প্রিয় নববধূ, কি হয়েছে? গতরাতে তোমরা এত বড় হট্টগোল করেছ, সমস্যা কি, যাতে আমি তোমাকে সাহায্য করতে পারি? খাদিজা আমার সঙ্গে লেগে গিয়ে কাঁদতে লাগল, কিন্তু আমি বারবার জিজ্ঞাসা করলেও তার মুখ থেকে একটি কথাও বের হল না। আমি তাকে অনেক কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু তার অবস্থা দেখে আমি চুপ করে গেলাম। আমি জানতাম না বিয়ের রাতে কি হয়েছিল, কেন সে এত বিরক্ত ছিল, মাহমুদ কি তার সঙ্গে কিছু করেছে? এই চিন্তায় আমি প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে পড়লাম। কিছুক্ষণ পর খাদিজার পরিবার তাকে নিতে এলো, যেমনটি রীতি। আমার মা খারাপ সুরে সব ঘটনা এবং সমস্যার কথা বললেন। এতে খাদিজার মা অর্থাৎ আমার শাশুড়ি উদ্বিগ্ন হয়ে বললেন, খাদিজা খুব ভালো মেয়ে, সে কখনো উচ্চস্বরে চিৎকার করে না, নিশ্চয়ই কিছু ঘটেছে যার জন্য সে এমন আচরণ করেছে। এই কথা শুনে আমার মা রেগে গিয়ে বললেন, তুমি কি বললে? তোমার মেয়ে তার বিয়ের প্রথম রাতে আমাদের অপমান করেছে, আর তুমি আমাদের দোষ দিচ্ছ। যদি তোমার মেয়ে এত ভালো হয় তবে তার আগের তালাক কেন হয়েছিল? কেন কেউ এটা নিয়ে কথা বলে না? নিশ্চয়ই তোমরা কিছু লুকাচ্ছ। আমার মায়ের কথায় খাদিজার মা ভয় পেয়ে গেলেন এবং বললেন, না বোন, আমার এটা বলার উদ্দেশ্য ছিল না, আমি শুধু আমার মেয়ের জন্য উদ্বিগ্ন। দয়া করে ভুল বুঝো না, আমি খাদিজাকে ভালোভাবে পরামর্শ দেব, সে আর কোনো ভুল করবে না। এই চিন্তায় ডুবে থাকার সময় হঠাৎ বাড়ি আবার হট্টগোলে ভরে গেল। আমার প্রথম চিন্তা ছিল খাদিজা আবার পাগল হয়ে গেছে। অপ্রত্যাশিতভাবে তার চিৎকার আবার বেড়ে গেল। আমি আমার ঘর থেকে বেরিয়ে দেখি সে দ্রুত তার ঘর থেকে বেরিয়ে এসেছে। তার অবস্থা আজও একই ছিল, তার চেহারা সম্পূর্ণ বিপর্যস্ত এবং সে উন্মাদের মতো তার পোশাক ছিঁড়ছিল। আমার মা তার ঘর থেকে বেরিয়ে এলেন এবং আমার ভাই মাহমুদের অবস্থা খারাপ হয়ে গেল। সে খাদিজার পিছনে ছুটল। যখন আমার মা আবার খাদিজাকে এই অবস্থায় দেখলেন, তিনি তার গালে জোরে একটা চড় মারলেন। খাদিজা যেন হঠাৎ জেগে উঠল, সম্পূর্ণ নীরব হয়ে গেল এবং মাটিতে পড়ে গেল। আমার মা রাগে বললেন, এখনও কি সময় হয়নি তাকে ছেড়ে দেওয়ার? সে সত্যি এই পরিস্থিতির জন্য একজন দর্শক ছিল। লোকে কি ভাববে? তারা ভাববে আমরা নতুন নববধূর সঙ্গে কিছু করেছি বলে সে রাতে এমন হিস্টিরিয়ার মতো চিৎকার করছে। এই কথার পর মাহমুদ আমার মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই চিন্তা মাথা থেকে বের করে দাও, আমি খাদিজাকে ছাড়ব না, সে এই বাড়ি থেকে কোথাও যাবে না, আমার জীবনের শপথ, এমনকি যদি সে সারা জীবন এভাবে চিৎকার করে। এই কথা বলে সে বাড়ি থেকে চলে গেল। আমার মা তার আচরণে খুব অবাক হয়ে গেলেন। মাহমুদ এর আগে কখনো মায়ের সঙ্গে এভাবে কথা বলেনি। আমি খাদিজাকে তার ঘরে নিয়ে গেলাম। সে সম্পূর্ণ শান্তভাবে বিছানায় শুয়ে পড়ল। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমার ভাই কিছু বলেনি এবং খাদিজার মুখ থেকে একটি শব্দও বের হয়নি। উসমানও আমার ওপর রাগ করেছিল, সম্ভবত এই কারণে সে আমাকে ফোন করেনি। আমি বুঝতে পারছিলাম না এই সমস্যা কবে সমাধান হবে। আমার মা শুধু একটি কথাই বলছিলেন, তিনি খাদিজাকে তালাক দেবেন এবং আমাদের বাড়িতে শান্তি ফিরিয়ে আনবেন, কিন্তু আমার ভাই কোনোভাবেই খাদিজাকে ছাড়তে চাইছিল না। এভাবে আমার ভাইয়ের বিয়ের 1 সপ্তাহ কেটে গেল এবং প্রতি রাতে বাড়িতে একই দৃশ্য চলতে থাকল। আমার মা জেদ করে তার ঘর থেকে বেরোতেন না। অবশেষে একদিন তার ধৈর্য শেষ হয়ে গেল এবং তিনি আমার ভাইকে হুমকি দিয়ে বললেন, যদি সে খাদিজাকে তালাক না দেয় তিনি আত্মহত্যা করবেন। মায়ের কথা শুনে আমার ভাই বিরক্ত হয়ে তার কাছে মিনতি করে বলল, তাকে এই অন্যায় করতে বাধ্য করবেন না। সে বলল, খাদিজা দোষী নয়। তারপর সে এমন একটি সত্য প্রকাশ করল যা আমাদের সবাইকে হতবাক করে দিল এবং মনে হল যেন আমাদের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। কাঁদতে কাঁদতে আমার ভাই বলল, 10 বা 12 বছর আগে সে এবং তার বন্ধু একটি নিরীহ মেয়েকে অপহরণ করেছিল এবং তার সঙ্গে ভুল কিছু করেছিল। মেয়েটি স্কুলে যাওয়ার পথে ছিল এবং একটি নির্জন রাস্তায় তারা তার উপর হামলা করেছিল। সেই সময় মাহমুদ এবং তার বন্ধুরা মাতাল অবস্থায় ছিল এবং যুবক ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমার ভাই বুঝতে পেরেছিল যে সে শুধু ভুল করেনি, একটি বড় পাপ করেছে। তারা একটি নিরীহ মেয়ের জীবন চিরতরে ধ্বংস করে দিয়েছিল। এই অনুশোচনায় আমার ভাই প্রতিদিন মৃতের মতো জীবনযাপন করছিল। তারপর সে জানতে পারল যে খাদিজার প্রথম বিয়ের রাতে তালাক হয়েছিল। মাহমুদ ভালোভাবে জানত যে এই গল্পের পিছনে তার অতীতের ভুলের সঙ্গে কিছু সম্পর্ক আছে। এই কারণে সে খাদিজার সঙ্গে বিয়ে করতে জেদ করেছিল। খাদিজা মাহমুদের মুখ চিনত না, কিন্তু প্রথম বিয়ের রাতে মাহমুদ তাকে সত্য বলেছিল। এরপর খাদিজা বুঝতে পারল যে এই সত্য তার অতীতের একটি অংশ যা সে কখনো ভুলতে পারবে না।
তার প্রথম বিয়ের রাতে খাদিজা তার প্রথম স্বামীকে তার ওপর হওয়া অন্যায়ের পুরো সত্য বলেছিল। সে তার বৈবাহিক জীবন মিথ্যার ওপর গড়তে চায়নি। খাদিজা এবং তার পরিবার এই বিষয়টি লুকানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সত্য শোনার পর তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল। সবাই ভেবেছিল সে একজন সাধারণ মেয়ে এবং তার কোনো সমস্যা আছে, তাই তার স্বামী তাকে ছেড়ে গেছে। সেই বেদনাদায়ক ঘটনার পর খাদিজা কিছু সময়ের জন্য এই ধরনের নার্ভ ব্রেকডাউনে ভুগছিল, কিন্তু তার পরিবার তাকে চিকিৎসা করিয়েছিল। এই ঘটনা আমার মাকে খুব হতবাক করে দিয়েছিল। তিনি বললেন, এই পরিস্থিতির জন্য দায়ী আমার ছেলে, যে একটি অমার্জনীয় পাপ করেছে। আমার ভাই 2 হাত জোর করে শুধু আমার মায়ের কাছেই নয়, খাদিজার কাছেও ক্ষমা চাইছিল এবং তাকে আশ্বাস দিচ্ছিল যে সে তাকে একটি ভালো জীবন দেবে। আপনাদের ধন্যবাদ এই গল্পের শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিও পর্যন্ত এই শিক্ষণীয় গল্পের সঙ্গে থাকুন। আমি আপনাদের সবাইকে মহান আল্লাহর জিম্মায় রাখছি।